আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন। প্রার্থী মনোনয়নের দৌড়ে রাজনৈতিক দলগুলোর কেউ এগিয়ে কেউ বা পিছিয়ে। তবে ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনে দলের চেয়েও বড় ফ্যাক্টর হতে পারে উপযুক্ত প্রার্থী। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো কি প্রক্রিয়ায় কাদের মনোনয়ন দিচ্ছে তা নিয়ে আজকের এখন প্রকাশ নাম দিয়েছি লাল কার্ড সবুজ কার্ড। সঙ্গে আছে মুজাহিদ শুভ, আর অতিথি হয়ে এসছেন কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ সম্পাদক বিএনপি, জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই কামরুজ্জামান রতন আপনার কাছে জানতে চাই যে শোনা যাচ্ছিল যে অক্টোবরের মধ্যেই 200 প্রার্থী চূড়ান্ত করা হবে। শোনা যাচ্ছে যে 150 আসনে আপনারা সহজেই প্রার্থী প্রায় চূড়ান্ত করতে যাচ্ছেন, কিন্তু বাকি 150 আসনে সমমনা প্রার্থী কাদেরকে, কোন শরিকদের ছাড়া হবে কি না হবে, এই নিয়ে এক ধরনের হিমশিম খাচ্ছে বিএনপি। আপনার কাছে জানতে চাই। নির্বাচন প্রক্রিয়া যখনই ঘনিয়ে আসে তখনই একটা নির্বাচনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা দল এগোতে থাকে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। প্রথম হলো 17 বছর যাবৎ আমাদের ভোট না দেওয়ার একটা যে দুঃখ কষ্ট এবং না করতে পারার যে একটা ঐতিহাসিক সত্যতা, এবং সেটা হলো ভোটারদেরকে ভোট থেকে দূরে রাখা। এটা হলো একদিক। আর একটা হলো যে একটা সফল গণঅভ্যুত্থানের পরে এখানে অংশীজন অনেকেই ছিলেন। তো আমরা মনে করি, এবং যেখানে জাতীয়তাবাদী দল 31 দফার একটা ভিত্তিতে একটা ঐক্যমত একটা সরকার আগামীতে, এরকম একটা স্বপ্ন, এরকম একটা আমাদের সামনে জাতির সামনে কিন্তু আমরা এরকম একটা স্বপ্ন দেখিয়েছি যে সবাইকে নিয়ে, যারা ম্যাক্সিমাম আমরা গণতন্ত্রবান মানুষগুলোকে নিয়ে একটা দল আমরা প্রথম ঐক্যমত হব, তারপরে এটা নির্বাচনে একটা ঐক্য জোট হতে পারে। তো সেইখানে আমাদের ওইটার উপর বেস করেই আমরা এখানে 150 এটা কনফার্ম বা সবুজ সিগন্যাল যেটা আপনি বলেন, আমরা এতটুকুই জানি যেখানে একের অধিক প্রার্থী নেই বা অনেক জায়গায় আমাদের প্রার্থী এটা সেটেলড। বিভিন্ন অনুসন্ধানের ভিত্তিতে আমরা জানি দীর্ঘদিন যাবৎ আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান উনি কিন্তু ওনার একটা নিজস্ব পরিমণ্ডলে একটা অনুসন্ধান টিম এখানে সারা বাংলাদেশে কাজ করছে, তার একটা বেজ আছে। তারপর বিভিন্ন 5ই আগস্টের পর থেকে সরকারের বিভিন্ন সংস্থার একটা রিপোর্ট এখানে কাজ করেছে। তারপর আমরা এই জামাত ইসলামের মান্নান ভাইকে আমরা দেখেছি, এটা যেহেতু আওয়ামী লীগ পলায়নকারী এই দলটা নেই, এবং কেন নেই সেই ব্যাখ্যা তো আমরা আর নতুন করে এখানে দেওয়ার দরকার নেই। আমরা দেখেছি ওনারা 80% ওনাদের যে মনোনীত প্রার্থীগুলো সেখানে শিক্ষিত এবং তরুণদেরকে দেয়া হয়েছে। তো আমাদের তারেক রহমান সহ আমাদের দলের এই নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে যারা যারা এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সেখানে আমরা দুটো জিনিস আমরা খেয়াল করেছি। সেটা হলো ঐক্যমত্য সরকার, তো এই দল যারা অংশীজন ছিলেন তাদেরকে নিয়ে তো আগামীতে সংসদে যাওয়া হবে এবং পরবর্তীতে ঐক্যমত্য সরকার হবে। সেই সরকারে যাওয়ার আগে আমাদের প্রথম হলে আমাদের নির্বাচিত প্রতিনিধি তৈরি করতে হবে। সেখানে 150 জন হোক বা 200 জন হোক, এটা আমার দলের যারা অতীতে আমরা যারা নির্বাচন করেছে এবং যারা ভবিষ্যতে যেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আগামীতে সংসদ নির্বাচন আমরা মনোনীত করবে দল, ওইখানে তরুণ শিক্ষিত এবং যারা ক্লিন ইমেজের লোকগুলো আমাদের দল থেকে কিন্তু এরকমভাবে কিন্তু অনেকটা নিশ্চিত কিছু প্রার্থী তৈরি হয়েছে। তো সেইটা সংখ্যাটা আমি সঠিক বলতে পারবো না, সে 150 না 200। তারপরে আমাদের এই যে 4 দিন আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ যার যার বিভাগ অনুযায়ী সবাইকে নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আমি ওইখানে ছিলাম ঢাকা বিভাগে যখন হয়েছে। তো ওইখানে কিছু কিছু নির্দেশনা এরকমই এসেছে। সেখানে নাম নিশ্চিত করা হয়নি, যেমন অনেক গণমাধ্যমে আসছে যে উনি টিকিট পেয়েছেন, গ্রিন সিগন্যাল পেয়েছেন। এইটা আমার জানা মতে এই তথ্যটা সত্য নয়। সত্য নয়, তবে অনেকে যারা কনফার্ম তাদেরকে হয়তো ওভার টেলিফোনে অনেককে শুনেছি, অনেককে কনফার্ম করা হয়েছে। কিন্তু ওই দিন আলোচনা আপনি গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা? না, আমি গ্রিন সিগন্যাল আমি ওইভাবে আমি কখনই আমাদের দলের কাউকে আমি দিয়েছে বা ওই মিটিংয়ে দিয়েছে এটা যে বলে বা এটার উপর যে আনন্দ করে, এটা একটা মিথ্যার উপর তারা এই কাজটা করে। তবে এইটুকুই একটা আপনার মাধ্যমে একটা সিগন্যাল দেয়, সেটা হলো গ্রিন সিগন্যাল তারাই পাবে যারা মনোনীত হবে। তো গ্রিন সিগন্যাল যেই ক্রাইটেরিয়াতে দেয়া হবে ওইটা যারা না মানবে
ওই সমস্ত প্রার্থীদেরকে যে রেড সিগন্যাল দেবে, এটা আপনার মাধ্যমে তারেক রহমানের একটা বার্তা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনাকে ধন্যবাদ। আব্দুল মান্নান, আপনার কাছে জানতে চাই যে অনেক আগে থেকে আমরা শুনছিলাম, পত্রপত্রিকায় এসছে যে 300 আসনে প্রার্থী চূড়ান্ত, মানে সেটি কি 300 আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে কিনা, কিন্তু তার সাথে যেটি জানতে চাই যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, কোথাও পড়াশোনা করেছেন, ইউনিভার্সিটি টিচার, ব্যারিস্টার, হঠাৎ করে তাদের নাম শোনা যাচ্ছে এবং তারা এসে অলরেডি কাজও শুরু করেছেন। কিন্তু এই যে দীর্ঘদিন যারা ওই আসনে, মানে জেলা জামাতের আমির আছেন বা জেল খেটেছেন, দীর্ঘদিন ধরে নির্যাতিত, তারা কি আসলে বাদ পড়ে যাচ্ছে কিনা যারা মূলত মাঠে রাজনীতি করেছেন? জি, আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচক সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে এই অক্টোবর মাস আমাদের জন্য একটু বেদনার। 2006 সালের 28 অক্টোবরে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, তাদেরকে স্মরণ করছি। দেখেন, আপনি প্রশ্ন করেছেন যে আমাদের প্রার্থী চূড়ান্ত হয়েছে কিনা। আমাদের প্রার্থী চূড়ান্ত হয়েছে, সবগুলোই আমিরে জামাত স্পষ্ট করেছেন। আর একটি কথা জিজ্ঞেস করেছেন যে দেশের বাইরে থেকে অনেক দিন পরে এসে অনেকেই প্রার্থী হয়েছেন। দেখেন, যারা দেশের বাইরে ছিল, আমি এরকম অনেকের নাম জানি, যাদেরকে চিনি, তারা এই সরকারের কর্তৃক নির্যাতিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তারা কিন্তু এমনিতেই দেশের বাইরে ছিলেন, বিষয়টা এরকম না। আপনি জানেন যে ঢাকা এক আসনে আমাদের প্রার্থী আছেন ব্যারিস্টার নজরুল ইসলাম ভাই। উনি দীর্ঘদিন ছিলেন, উনি ওনার মায়ের জানাজাটুকু পড়াতে আসতে পারেন নাই। আপনি জানেন যে আমাদের ব্যারিস্টার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন ব্যারিস্টার সালেহি, মাহবুবুল আলম সালেহি। সেও মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তো এরকম যারা কোয়ালিফাইড লোক, যাদের কোয়ালিটি আছে, যারা দেশের বিদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এই দেশকে ইন্টারন্যাশনালি উপস্থাপন করতে পারবে, এগুলো দিয়েই তো সংগঠন এগিয়ে যাচ্ছে। আমি মনে করি যে তৃণমূলে এটা নিয়ে আমাদের বরঞ্চ আরও উচ্ছ্বাস যে আমরা যোগ্যদেরকে ফিরে আনতে পারছি, যোগ্যদেরকে চেয়ার দিতে পারছি। আমি মনে করি সংগঠন সঠিক কাজটাই করছে। আপনাকে ধন্যবাদ। জয়নুল আবেদিন শিশির, নাহিদ ইসলামের কাছ থেকে কিন্তু আমরা কয়েক রকম কথা শুনছি, যেমন আজকে বলেছেন যে এনসিপি এককভাবে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর আগে তিনি বলেছেন কাদের সঙ্গে তিনি জোটে যাবেন না। কিন্তু আসলে দুই রকম কথা শোনা যাচ্ছে, যে বিএনপির সাথে যাবেই শোনা যাচ্ছে, আবার এমনও শোনা যাচ্ছে যে জামাতের সাথে তাদের জোট হতে পারে। আসলে কোন জায়গায় আপনারা আছেন? ধন্যবাদ শুভ আপনাকে এবং এখন টেলিভিশনের দর্শক শ্রোতাকে, আমার দুজন সহ-আলোচক রতন ভাই এবং মানান ভাইকে। জাতীয় নাগরিক পার্টি শুরু থেকে বাংলাদেশের যে রাজনীতিটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়েছেন, সেটা হচ্ছে আমরা বিএনপিও না, আমরা জামাত ইসলামীও না, আমরা চাচ্ছি তারুণ্য নির্ভর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক, যারা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি উপহার দিবে এবং প্রতিযোগিতার মাধ্যমে বেটার রাজনীতিটা উপহার দিবে অপরাপর পলিটিক্যাল পার্টিগুলোর থেকে। তো সেদিক থেকে আমাদের সবসময় প্রচেষ্টা থাকে আমরা যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব সক্রিয়তা বজায় রেখে আমরা মানে কাজ চালানো। সেই জায়গা থেকে আমাদের পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন আমরা এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এটা আমাদের একদম শুরু থেকেই বলা হয়েছিল। অলরেডি আমরা দলীয় একটা ফোরাম গঠন করা হয়েছে, সেখানে আমরা প্রায় প্রাথমিকভাবে হয়তো আমরা 100 থেকে 150 প্রার্থীর তালিকা আমরা করব সেটা, এবং গণমাধ্যমে এটা প্রকাশ করাও হবে এবং তার পরবর্তীতে বাকি ধাপ এভাবে 300 প্রার্থী দল থেকে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি এখন যে তার উত্থান সম্ভাবনা, জনগণ বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি যাক সেটাও আমার মনে হয় বেশি চায় না, জামাত ইসলামের সাথে যাক সেটাও চায় না। এবং কেন চায় না সেটা হচ্ছে ওনারা তো পলিটিক্যাল পার্টি আছেন, বিদ্যমান পলিটিক্যাল পার্টি তো দীর্ঘদিন বাংলাদেশকে সেবা দিয়ে আসছেন, রাজনীতি করে আসছেন। এখন মানুষ তো বিকল্প খুঁজছেন এবং সেটা হচ্ছে তারুণ্য নির্ভর বিপ্লব পরবর্তী মানুষ কিন্তু আরও ভালো রাজনীতি খুঁজছেন। সেটা যদি ধরেন আমরা যদি অন্য কোনো জোটে ঢুকে যাই তাহলে মানুষের মানে প্রত্যাশাটা আমাদের পর্যালোচনা দেখা গেল একটু কমে যায়। এটা মানুষ মনে করে যে নতুন কিছু তার থাকলো না মাঠে। এখন আমরা সেদিক থেকে বিবেচনা করে আমরা এখন পর্যন্ত আমরা চাচ্ছি যে যেভাবে হোক এই স্বতন্ত্রতা বজায় রেখে সারা দেশে আমরা একক প্রার্থিতায় প্রতিদ্বন্দ্বিতা করা। আর যদি দেশের পরিস্থিতি জনগণের প্রত্যাশা থাকে, শেষ মুহূর্তে যদি কারোর সাথে জোট হওয়ার সুযোগ থাকে, সেটাও আবার দলীয় সিদ্ধান্তের আলোকে বা তৃণমূল থেকে একটা রেসপন্স তো আসা লাগবে
দেশের মানুষের একটা প্রত্যাশা জানা লাগবে। সেই আলোকে আমরা সেই দরজাটিও আমরা উন্মুক্ত রেখেছি, আমরা দরজাটি ক্লোজ করিনি বা আমরা একদম জোট করা না করা এর মানে পক্ষে বিপক্ষে কোনো জায়গায় আমাদের রিজিড অবস্থান নাই। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি একক প্রার্থিতা। ধন্যবাদ। কামরুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে এমন কথা শোনা যায় বা এর বাস্তবতাও কিছু আছে, যেই দলগুলো বড়, বিএনপি অবশ্যই বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, যে এই যে প্রার্থী বাছাই করতে গিয়ে নাম ঘোষণার পরে যে এক ধরনের ঝামেলা তৈরি হতে পারে নিজেদের মধ্যে, বিদ্রোহী প্রার্থী বা নানান সংকট তৈরি হতে পারে, শুধু এই বিষয়টা চিন্তা করেই কি আপনারা এখন পর্যন্ত নাম ঘোষণা করেননি? মানে সময় কি আসলে বরং কমছে কিনা নির্বাচনের আগে? বাস্তবে যে জিনিসটা আপনাকে একটু খেয়াল করতে হবে সেটা হলো 3টা টার্ম আমরা এদেশে সঠিক নেতৃত্ব আমরা বিকশিত হইতে দেইনি। আমাদের নেতৃত্ব তৈরি ছিল রাজপথের মধ্যে দিয়ে, তো নেতৃত্ব বেড়ে ওঠে, তো আমরা রাজপথে ছিলাম, কিন্তু নির্বাচন যেহেতু পরিবেশই হয়নি, তো 3টা টার্মে আমাদের নেতৃত্বের একটু এখানে যানজট তৈরি হয়েছে, যেটা সত্য। আচ্ছা, তো এখন তারেক রহমান যে আমাদের বিভাগীয় যে ইয়েটা করলেন, বিশ্বাস করুন উনি এখানে বাস্তবতার নিরিখে কিছু কিছু জিনিসকে সামনে রেখে, যেমন আগামীতে আমরা এখনও নির্বাচন নিয়ে দেশে একটা সংকট উনি আশঙ্কা করেন। তারপর আমাদেরকে 5ই আগস্টের পরে বিশেষ করে নেতা কর্মীদেরকে মানুষের মন জয় করার মতো যে কর্মসূচিগুলো দিতে হবে, মানুষের সম্পৃক্ত কত, এদিকে উনি গুরুত্ব দিয়েছেন। সবচেয়ে বড় আবেগের যে এবং মর্মস্পর্শী যে জায়গাটা হলো বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য উনি অনেকগুলো সুযোগ বিগত ফ্যাসিস্টের পলায়নকারী সরকারের কাছ থেকে নিতে পারতেন, কিন্তু আমাদের দিকে তাকিয়ে, গণতন্ত্রের দিকে তাকিয়ে, বাংলাদেশের সার্বভৌমের দিকে তাকিয়ে বেগম খালেদা জিয়া নিজেকে নিঃস্ব করে দিয়েছেন। এই আবেগ বাস্তবতাটাকে উনি সামনে এনেছেন। এটা কেন এনেছেন? যে আগামীতে আমাদের যেহেতু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একাধিক, আমার মুন্সিগঞ্জ 3 আসনে এখানে 5 জন নমিনেশন চেয়েছে, তো আমরা কি করব? তো একজনকে আমরা দিবে, এখানে তো 3 জনকে 5 জনকে দিতে পারবে না, তো আমাদেরকে ঐক্যমত এই কারণে যেতে বলেছে যে এখানে আমিত্ব এবং আমার যে মনোভাব, ওই মনোভাবটা যেন কখনোই আমি সর্বশ্রেষ্ঠ, আমাকেই দিতে হবে, না দিলে আমি মানব না, এর বিপক্ষে যেতে হবে, এটাকে উনি চরমভাবে একটা অ্যালার্মিংয়ের জায়গা আমাদের নিয়ে গেছে। যে এতগুলো ইমোশনের জায়গা, ম্যাডাম আগামী দিনের রাজনীতি আমরা 17 বছর পারিনি, আমার দেশে আসা সব কিছুকে সামনে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য উনি খুবই একটা মর্মস্পর্শী একটা আবেদন জানিয়েছে। আমরা যারা দল করি আমরা মনে করি এই আবেদনের বাইরে কেউ যদি আমরা যাই এবং আমাদের নিজেদেরকে যদি ওইভাবে আমরা সোপর্দ করে দিই, সে দল করে না। যেটা জামাত ইসলামের যে ওনারা বললেন, ওনারা দেখেন কি কারণে কে বাইরে গিয়েছেন, সেটা ওনাদের যে শৃঙ্খলাটা, ওই শৃঙ্খলাটা কিন্তু এটা লক্ষণীয়। আমি বলি না সেটা ওনার দৃষ্টান্ত, আমার জাতীয়তাবাদী দল কিন্তু তারেক রহমান এবং আমাদের যে বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আমরা বিশ্বাস করুন আমরা সবাই এক এবং অভিন্ন। সেইখানে দল বড়, কোথাও যে কিছু হবে না সেই নিশ্চয়তা কিন্তু দেবে না। দল থাকবে, দল থাকলে এরকমটা হবে, কিন্তু যারা আমি প্রথমেই বলেছি যে সিগন্যাল সবুজটা তুমি না পাইতে পারো, 17 বছর সংগ্রাম করার পরে বা কষ্ট করার পরে কেউ যদি রেড সিগন্যাল নিয়ে দল থেকে এখন যদি বাইরে চলে যাও বা দলের শাস্তির খড়গে যদি সে পড়ে যাও, তার জন্য একটা বার্তা তারেক রহমান দিয়েছেন। তা আমরা মনে করি সংকট থাকবে বা এই ধরনের কোনো প্রার্থিতা নিয়ে যদি কোনো জটিলতা থাকে বা নিজেদের মধ্যে যদি কোনো ভুল বুঝবে থেকে থাকে, আমরা ধানের শীষের প্রতীককে সামনে রাখবো, জিয়াউর রহমানের আমার দেশপ্রেমকে সামনে রাখবো, বেগম খালেদা জিয়ার এই যে চেতনা বা ওনার যে স্যাক্রিফাইস এবং তারেক রহমানের আগামী দিনের স্বপ্নের জন্য আমাদের যে সবাইকে স্যাক্রিফাইস মনোভাব নিয়ে আমিত্ব পরিহার করতে হবে, এক এবং অভিন্ন থেকে একমাত্র অনুসারী হয়ে আমাদের আগামী দিনের মানুষের ভোটের রাজনীতিতে ভোটের দৌড়গড়ে যে যাব, ওইটা আমার প্রমাণের জন্য আমার যা যা করণীয় আমাকে সেইভাবে প্রস্তুত হয়ে আমরা ভোটের রাজনীতিতে মানুষের দৌড়গড়ে যাব। ধন্যবাদ আব্দুল মান্নান। আপনার সহযোদ্ধায় বলা যায়, এক সময় একসাথে রাজনীতি করেছেন, আপনাদের দলের প্রশংসা করলেন তিনি, কিন্তু জানতে চাই যে অনেক নতুন মুখ যারা কোনোদিনই নির্বাচনে দাঁড়াননি আপনাদের এখানে, আপনিও আছেন আর কি, সেক্ষেত্রে মানে পরিস্থিতি এরকম, কিন্তু আলোচনা তো অনেক রকম হয়, সেটি আপনাদের দলের মানুষও হয়তো বলছে, মানুষও বলার চেষ্টা করছে, সরকার গঠন করে ফেলছে, এক ধরনের ভূমিধস বিজয়ের মাধ্যমে একটা অন্যরকম প্রত্যাশা তৈরি হয়েছে, মানে এই বিষয়টি কি আসলে একটু অতিরিক্ত মনে হয় কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, অতিরিক্ত আমি বলবো না, তবে আমরা তো মানুষের দোরগোড়ায় যাচ্ছি, অনেক দিন থেকে গণসংযোগ করছি, সাইলেন্টলি মানুষ একটা বড় চেঞ্জ চাচ্ছে, সেটা আমাদেরকে রিড করতে হবে। মানুষ
5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশের চেহারা দেখতে চেয়েছিল, বিশেষ করে যারা নিজেদেরকে অনেক বড় দল হিসেবে দাবি করেন। তাদের থেকে যে মানুষ, সাধারণ মানুষরা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, চাঁদাবাজির মুখে পড়বে, দখলবাজির মুখে পড়বে, সন্ত্রাসের মুখে পড়বে, নিজ দলীয় লোকরা খুনোখুনির ভিতরে পড়বে, এটা এদেশের মানুষরা দেখতে চায় নাই। এদেশের মানুষরা স্বাধীনতার 54 বছরে পলিটিক্যাল অনেক সংঘাত দেখেছে, অনেক হত্যাকাণ্ড দেখেছে। বিচারিক হত্যাকাণ্ড হয়ে আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মানে মেডিকেলি তাকে মানে হত্যা করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি। এই যে বিভাজনের রাজনীতি, খুনের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, দখলের রাজনীতি, লুটপাটের রাজনীতি, পেশিশক্তির রাজনীতি, মাস্তানের রাজনীতি, এই জায়গা থেকে বের হয়ে এসে জনগণ একটা নতুন ধারার রাজনীতি চায়। সেই জায়গায় এসে জনগণ আমাদের বন্ধু সংগঠনের সবাইকে বলবো না, অনেককেই মানে সেই জায়গায় ইন্ধনদাতা বলেন, মদতদাতা বলেন, ইনভলভমেন্ট হওয়া বলেন, সেই জায়গাগুলোতে অনেকে ঢুকে গেছে, যার কারণে 7,000-এর বেশি নেতাকর্মীকে বিএনপি সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এই যে জায়গাটা আমি মনে করি জাতি এখন বলছে যে না, আমরা কোনো পরিবর্তন তো দেখছি না। বিগত 17 বছরে অর্থাৎ বিগত 3টি টার্ম আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। তো সেই ভোটাধিকার প্রয়োগের জন্য যে একটা সংস্কার দরকার, এবং সেই সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় দল নাম হিসাবে যেভাবে সহযোগিতা করা দরকার, সংস্কারকে পাশ করার জন্য যেভাবে সহযোগিতা করা দরকার, নোট অফ ডিসেন্ট এটা সৌন্দর্য, এটাকে মিলে যেটা মেজরিটির রায় আছে সেটাকে ওয়েলকাম করে আগামী নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যে স্যাক্রিফাইস দরকার, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের বন্ধুদেরকে পাওয়া যাচ্ছে না, গ্যাপ আছে। এই গ্যাপের কারণেই কিন্তু আপনি দেখেছেন যে 4টা যে নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, সেখানে তরুণ প্রজন্ম কিন্তু তাদের সিদ্ধান্ত নিয়ে দেশবাসীকে একটা সিগন্যাল দিয়েছে। আপনি তো আগামী দিনে নমিনেশনের রেড সিগন্যাল, গ্রিন সিগন্যালের কথা বলছেন, আর ছাত্র প্রজন্ম যারা আছে সারা বাংলাদেশে, তারা জাতির কাছে একটা সিগন্যাল দিচ্ছে যে আগামী দিনে আমরা একটা নতুন ধারার রাজনীতি চাই, সুস্থ ধারার রাজনীতি চাই, যেটা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা মানে অন্য দেশের তাবেদারির রাজনীতিকে এখানে আমরা ইনভলভ করতে চাই না। সেই পরিবর্তনের জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে যে জনগণ এখন একটা উত্তম বিকল্পর পথ খুঁজে পাচ্ছে, যেটা জামাত ইসলামীর দুর্নীতিমুক্ত একটা ক্লিন ইমেজ। 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের যে নিট অ্যান্ড ক্লিন ইমেজ ছিল, এবং এই বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শহীদ পরিবার, আহত এবং মানবিক বাংলাদেশ গড়ায় আমাদের আমিরে জামাতের যে মানে অগ্রণী ভূমিকা, এটা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতেছে যে না, এই ইউনাইটেড এবং ডিসিপ্লিন এই ফোর্স বাংলাদেশ জামাত ইসলামের যে রয়েছে, এরাই আগামী বাংলাদেশকে একটা রাইট ট্র্যাকে নিতে পারবে। এই জায়গা থেকে আমরা আশাবাদী। আপনার কাছে আসবো, কিন্তু আমি জয়নাল আবেদিন শিশিরের কাছে জানতে চাই যে 5 আগস্টের পরে বা এই বিজয়ের ক্ষেত্রে যে ভূমিকা ছিল এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যে প্রত্যাশা ছিল এবং অন্যান্য দলের প্রতি কিন্তু একটা চাপ আছে যে নতুন নেতৃত্ব, তরুণদের যে ভূমিকা, কিন্তু এই 1 বছরে এনসিপির নেতাকর্মীদের নামেও যে ধরনের এলিগেশনগুলো আসছে, সত্য মিথ্যা যেভাবে বলি না, কিন্তু অনেক ধরনের এলিগেশন আছে, এটি কি আসলে নির্বাচনের মাঠে এমনি তো আপনাদের ভোট কম বা ভোট ব্যাংক যেভাবে বড় রাজনৈতিক দলের আছে, সেই ভোট ব্যাংক সে অর্থে নাই, তারপরেও আপনারা যদি নির্বাচনে আসেন, সেটা জোটবদ্ধ হন বা এমনি আসেন, এটি কি আসলে অনেক বড় প্রভাব ফেলবে কিনা, সেই উত্তর আমরা জানবো। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। জয়নাল আবেদিন শিশির, আমরা বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এনসিপি বিএনপির নামে অনেক কথা আমরা তো শুনি, তাদের দলের পক্ষ থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক ধরনের
কাজ করা হয়েছে আর কি, কিন্তু এনসিপির নামে অনেক অভিযোগ, উপদেষ্টা বলেন, বিভিন্ন নেতা, অনেক কিছু। নির্বাচনকে ঘিরে আসলে এইটা আপনাদেরকে কোণঠাসা করবে কিনা, যে স্বপ্নের মধ্যে বাংলাদেশ ছিল? ধন্যবাদ। আপনি আরও 2-3টা প্রশ্ন করেছেন যে আমাদের ভোট ব্যাংক কম, জনগণের প্রত্যাশা আগের তুলনায় কমলো কিনা, তারপরে হচ্ছে জনগণের যে আমাদের বিরুদ্ধে যে এলিগেশন। আমি আসলে বলবো যে দেখেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বিএনপি এবং জামাত তারা কিন্তু নিজেদের পুরনো যে সেকেলের রাজনীতিটা সেটা কিন্তু তারা করেছে। কিন্তু যদি বাংলাদেশকে মানে আপনার যে কাঠামোগত পরিবর্তন জন্য যে রাজনীতিটা, এটা কিন্তু শুধুমাত্র এনসিপি করেছে। ছাত্র সংসদ নির্বাচনে তাহলে আপনারা আমি জায়গা করতে পারলেন না কেন? আপনাকে বুঝিয়ে দিই জাতীয় রাজনীতির কথাটা আমি বলতেছি। দেখেন, যখন সরকার পালিয়ে যায়, ফ্যাসিস্ট সরকার পালিয়ে যায়, বিএনপি নয়াপল্টন থেকে ঘোষণা দিলেন আগামী 3 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য। জামাত ইসলামও কোনো বিরোধিতা সেভাবে করেননি। তার মানে দুটো দলে তখন 3 মাসের মধ্যে নির্বাচন মানে চাইছিলেন। এবং ওনাদের সাথে যে 63 দল ছিল তৎকালীন অসহযোগ আন্দোলনের সহযোগী বা যুগপৎ আন্দোলনের মিত্র, সবাই কিন্তু চাইছিলেন 3 মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে দেওয়া হোক। বিএনপি দাবি করছেন, কেউ কিন্তু বিরোধিতা করেননি। তার মানে ওনাদের সকলের সম্মতি ছিল। কিন্তু একমাত্র এনসিপি বা ছাত্ররা বলল না, আমরা শুধুমাত্র একটি ক্ষমতা হস্তান্তরের জন্য, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য আমরা 2000 ছাত্র জনতা জীবন দিইনি। আমাদের লাগবে একটি আমূল পরিবর্তন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। সেজন্য আমরা দাবি করলাম কি সেকেন্ড রিপাবলিক দেওয়া লাগবে। আমরা দাবি করলাম কি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা কিন্তু দাবি করছি ছাত্রলীগ নিষিদ্ধ কথা অন্য কোনো সংগঠন আগে বলেনি। জামাত ইসলাম সম্মতি দিয়েছে, বিএনপির কিছু নেতা ব্যক্তি পর্যায়ে সম্মতি দিয়েছে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি কারা করলো? আমরা কিন্তু সবার আগে পাইওনিয়ার ছিলাম, অন্যরা সবাই গিয়েছে। আপনি যদি বলেন যে এই যে সেকেন্ড রিপাবলিক, আমরা হয়তো ব্যর্থ হয়েছি। যুবলীগ নেতা চুপুকে অপারেশনের জন্য আমরাই কিন্তু দাবি করেছি। এই যে আপনি জুলাই সনদ, এটা কিন্তু আমাদের মানে প্রচেষ্টার ফসল। এই যে এখন আমরা জুলাই সনদকে আমরা স্বাক্ষর না করে এটাকে আইনি ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য যে আমাদের আপ্রাণ প্রচেষ্টা, এটা কেন? এটাকে ভোটের রাজনীতি না, কিন্তু এটা হচ্ছে আগামী 100 বছর বাংলাদেশকে লিড করবে এমন একটা রাষ্ট্র আমরা এখানে বিনির্মাণ করে দিতে চাই। এটা কি জনসাধারণ বুঝে বলে আপনি মনে করেন? আমরা মনে করি জনসাধারণ আজকে বোঝে না, কিন্তু ইতিহাসের পাতায় আমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং এই আমরা যদি না চাইতাম, বিএনপি এবং জামাত ইসলাম তারা এত সময় তাদের নাই, তারা অনেক আগে ইলেকশন দিয়ে সবকিছু নিজেদের মতো করে নিয়ে নিতেন। তাহলে আপনি যদি বলেন যে রাষ্ট্রের জন্য কারা রাজনীতি করলো, এটা কিন্তু এনসিপি করছে, একমাত্র এনসিপি করছে। কিন্তু এই বাস্তবতায় অন্যরা কি করে নাই? অন্যরাও করছে, অন্যরা কিন্তু আমাদের মতো এই বাস্তবতায় আপনাদের যে সম্ভাবনা তৈরি হয়েছে জোটে যাওয়ার, তাহলে আপনি যদি বিএনপিতে যান তাহলে আপনার এক দায় নিতে হবে। আপনি যদি জামাতে যান, যেমন বলা হচ্ছে যে আমরা ঐতিহাসিক কারো দায় আসলে নিব না, ঐতিহাসিক না মানে ইতিহাসের দায় নিব না, তাহলে যাওয়ার সম্ভাবনাটাই তো তাহলে থাকা উচিত না? আপনাদের তো একাই থাকা উচিত। আপনি কি মনে করেন? আমি শুরু থেকে আপনাকে বলেছি যে আমরা বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি কিন্তু সেভাবে প্রত্যাশা রাখি না। কিভাবে রাখি না? দেখেন, বিগত 17 বছর এই দেশে বিএনপি জামাত যোগবদ্ধভাবে আন্দোলন করেছে। প্রত্যেকটা আন্দোলন দমন নিপীড়নের কারণেই হোক, যেভাবে হোক, ব্যর্থ তো হয়েছে। ইভেন এই যে 2024 সালে 10 জানুয়ারি ইলেকশনের আগে কিন্তু জনাব তারেক রহমান সাহেব অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, বলেছিলেন আপনারা কেউ খাজনা দিবেন না, বিদ্যুৎ বিল দিবেন না, পানি দিবেন না, রাস্তায় নেমুন, অফিসে যাবেন বেতন, অফিসে যাবেন না, বেতন নেবেন বলেছে। বিএনপি জামাত এবং তাদের দলের নেতাকর্মী, দেশের মানুষও কিন্তু সেভাবে রেসপন্স করেনি। হ্যাঁ, এখন বলতে পারেন সেভাবে গুম খুন করা হয়েছে, সেটাও তো সত্য, কিন্তু আন্দোলন তো গড়ে তুলতে পারেনি। তো এখন কেন পারেনি? এই পলিটিক্যাল পার্টিগুলো আমরা মনে করেছি ওনারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেন না বিধায় জনগণ সেভাবে রেসপন্স করেনি। কিন্তু যখন দেখেন ছাত্ররা একটা অরাজনৈতিক ডাক দিল, জনগণ কিন্তু মনে করলো যে এটা আমার আন্দোলন। এর আগের আন্দোলনগুলো মনে করলো পলিটিক্যাল পার্টিগুলো আন্দোলন, তার মানে পলিটিক্যাল পার্টিগুলো কার্যকারিতা হারিয়েছে। সেই জন্য আমি আমার পার্সোনাল মানে আমার যে অবজারভেশন, আমার পার্টির আহ্বায়ক তো আজকে বলেছে, আমি চাইবো বাংলাদেশে আসলে ইয়াংদের একটি রাজনৈতিক দল এটা একক সক্রিয়তা বজায় রেখে থাকুক এবং এটা এককভাবে কন্টেস্ট করুক, যেমনটি আমরা পাকিস্তানে দেখেছি এবং পৃথিবীর অপরাপর অনেক রাষ্ট্রে দেখেছি। হয়তো আমাদের আজকে মেজরিটি আসবে না, আমরা হয়তো বিএনপি জামাতের মতো অত মাসেল পাওয়ার বা মানি বা আমাদের স্টাবলিশমেন্ট নাই, কিন্তু আমি বিশ্বাস করি এদেশের জনগণ একদিন না একদিন এই তরুণ রাজনৈতিক দলটিকে আপন করে নেবে এবং মানুষ আপন করে নিতে বাধ্য হবে। কারণ আমরা যে পরিবর্তনের দাবি করে আসছি এবং যে সংগ্রাম করে যাচ্ছি, এটা একদম জনগণের কাছে স্পষ্ট হবে ডে বাই ডে।
আপনাকে ধন্যবাদ। কামরুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে নাহিদ ইসলাম আজকে বলেছেন যে কেউ যদি মনে করে একক সরকার গঠন করবে সেই সরকার টেকানো সম্ভব না, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তার যে একটা নিজস্ব পারসেপশন, সে ওটা বলেছে। আমি সরি, তার কোন আঙ্গিকে কোন বিশ্লেষণের উপর সেই কথাটা বলেছে, এটা উত্তরটা নিশ্চয়ই নাহিদ ইসলাম বা তার হয়ে হয়তো আমাদের শিষ্যের উনি দিতে পারবেন। বাট আমি আপনাকে এতটুকু বলি, আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে আমরা মনে করি সবাই যেহেতু একই কাফেলায় কষ্ট করেছে, রিস্ক নিয়েছে, জীবন সংগ্রামে সবাই অবতীর্ণ ছিল, সেই জন্য কিন্তু তারেক রহমান কিন্তু এই আহ্বানটা করেছে ঐক্যমত্য সরকার। সেখানে কিন্তু ওই যে এনসিপি, জামাত ইসলাম, অপরাপ্রত, ওরা তো ছিল জামাত ইসলাম আমাদের সাথে। তো আমি এটাকে অত সিরিয়াসলি আমি দেখবো না, তবে ওনাদের চিন্তা চেতনা যেইটাই হোক, আন্দোলনের সফলতা ওনারা বলেছেন, ওনারা ছিলেন। বাট রান্না করতে কিন্তু আমরা দেখতেছি যে একটা মাংস এনে দিলাম, একটা সুন্দর একটা রান্না হলো, কিন্তু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে সুস্বাদু করতে কিন্তু, এটা কিন্তু খাবারের পরিবেশনযোগ্য করতে কিন্তু এখানে কিন্তু অনেক রক্ত ঝরেছে। কিন্তু সামনে তারা ছিল, আমরা একটা নন, এটা কি একটা কোটার আন্দোলন ছিল, কিন্তু আমাদের সবারই কিন্তু কমন একটা শত্রু ছিল, ওকে উৎখাত করতে। মানে নেতৃত্ব যেমন ইম্পর্টেন্ট, আবার সবাই যে একসাথে এসেছে রাজনৈতিক দল, দুটো ইম্পর্টেন্ট, মানে কোনোটাকেই না। এখন যে নাহিদ ইসলাম যেটা বলেছে, তার চিন্তা চেতনা মোস্ট ওয়েলকাম, আমরা তাকে অবশ্যই সাধুবাদ জানাবো। কিন্তু এখানে এনসিপির বাস্তবতা, এটা জেনারেল ইলেকশন, এটাতে মানুষের কাছে ভোটের রাজনীতিতে এবং রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য বা যোগ্যতা অর্জন করার জন্য, যেটা এনসিপির, যেটা ইতিমধ্যে আমাদের তিনজন তো ছিল, তাদের সম্পর্কে আজকে মূল্যায়ন দেখেন। এই পরশুদিন আমি ওনাদের আক্তার সাহেবের একটা কথা শুনলাম, ওনাদের শ্রদ্ধেয় টিচার সবাই শিক্ষক, আমি দেখেছি বঙ্গবন্ধু মানে বঙ্গভবনে যেদিন প্রথম শপথ নিতে গেল, যখন ডক্টর আসিফ নজরুল আসলেন, সবাই তাকে স্যার স্যার সম্বোধন দিয়ে উঠে দাঁড়ালেন। সেই এখন আক্তার বলতেছেন উনি নাকি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। তারপর কয়েকদিন আগে নাহিদ আরেকজন আমাদের ঠাকুরগাঁয়ের নামটা সার্জিস কি বলল, যে মৃত্যু ছাড়া এই উপদেষ্টাদের অন্য কোনো এক্সিট নেওয়ার কোনো সুযোগ নেই। তার মানেটা কি? এই বর্তমান শাসন ক্ষমতার উপরই দেখেন, তারা কিন্তু ওইরকম সুবিন্যস্ত বা আগামী দিনের জাতির কাছে একটা প্রত্যাশিত একটা নেতৃত্ব দেওয়ার মতো কিন্তু এখনও ওনারা মেচুর হন নাই। এটাই মনে হয় আমার বিশ্বাস। আমি ওনাদেরকে কখনো ছোট বা ওইভাবে দেখতে চাচ্ছি না। আমার মনে হয় ওনারা বয়স তরুণ, ওনাদের স্বপ্ন এদেশে বাস্তবায়ন হোক। আমি ওই প্রসঙ্গে ছেড়ে আপনার কাছে জানতে চাই যে আসলে এক বছরে যে পরিমাণ অভিযোগ বিএনপির প্রতি, যে অভিযোগের আসলে স্তূপ, যেটা শোনা যায়, আপনি পত্র পত্রিকা যেভাবে বলেন না কেন, যেই মানুষগুলোর নাম এসেছে, যাদেরকে শৃঙ্খলা ভঙ্গের জন্য স্থগিত করা হয়েছে, মানে এই জায়গা থেকে কি বিএনপি বের হতে পারবে? তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে? আপনি কি মনে? আমি এই প্রসঙ্গে আসতে গিয়ে আমাদের এই যে মান্নান ভাই এখানে একটা বয়ান দিয়েছেন, খুব সূক্ষ্মভাবে উনি টিপ্পনি কেটেছেন। আমরা কিন্তু কখনো কিন্তু আপনি এই প্রশ্নটা করেননি, এই যে এখন যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তরে যদি মান্নান ভাই যদি উত্তর দিত, এটাকে আমি স্বাভাবিকভাবে আমি নিতাম। এখন বলি, আমাদের যদি কোথাও, আপনি যে প্রসঙ্গটা, আমি তো এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই, যেহেতু বহিষ্কার করেছে, নিশ্চয়ই দলের শৃঙ্খলার বাইরে তারা গিয়েছে, এটাকে শুধরানো, আত্মশুদ্ধির প্রতিশ্রুতিতে আমরা নিশ্চয়ই ভবিষ্যৎ পরিকল্পনা তারেক রহমান নিয়েছে এবং দেশে আসবেন। আপনি এইখানে অনেক, আমি বলে যাচ্ছি, উনি বাংলাদেশে আসার পরে আপনার একটা অভাবনীয় এইখানে একটা শৃঙ্খলা ফিরে আসবে। এটা আমি আমার দলের ওনার কর্মী হিসাবেই আমি এই কথাটা বলছি। এখন দেখেন, আমাদের এই ছাত্র সংসদ ওনারা জিতেছে, একটা কথা বলেন তো, ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দল কখনো কোনো ব্যানারে গিয়ে লুকায়িত অবস্থায়, মানে অন্য কোনো ছদ্মবেশে কিন্তু তারা কিন্তু ক্যাম্পাসে টিকে থাকেনি। ছাত্র শিবিরের ভাইরা কৌশলী হয়ে, আমি মনে করি তারা একটা বর্ষ নয়, বিগত এই ছাত্র লীগের সাথে তারা মিশে অনেক জনকল্যাণ কাজ করেছে, তারা কিন্তু ভোটের রাজনীতিতে সফলতা পেয়েছে। আগামী দিনের জাতীয় কারণ কি সেইটাই, মানে এমনিও তাদের কাজ এই এক বছরে ওপেন হয়ে তারা যে কাজ করেছে জনকল্যাণমূলক, যেটিকে আপনি বলছেন, ওইটাকেও আমরা অ্যাপ্রিশিয়েট করি, এটা তো করেছে এবং এটা সংগঠিত রূপের কারণে তারা কিন্তু এই ফলটা পেয়েছে, আমরা এটা থেকে ওয়েলকাম জানাই। কিন্তু পাশাপাশি আমি একটা কথা বলি, ইসলামের যে আকিদার উপর, বিশেষ করে আমরা জানি দুর্গাপূজা, আমিও বিভিন্নভাবে আমি দুর্গাপূজাতে আমি গেছি, এখানে আমার ইসলামের শরিয়ার মধ্যে আছে তাদের নিরাপত্তা দেওয়া, এটা আমাদের সবার, এটা কিন্তু শরিয়ার মধ্যে, কিন্তু ইসলামের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। কিন্তু এখানে বলেন তো মান্নান ভাই, আমরা ইতিমধ্যে যা দেখেছি, একটা নগ্ন একটা মহিলাদের সাথে যেভাবে নগ্ন একটা গানের সাথে বাজনা দিয়ে যেভাবে আপনাদের নেতারা
এটা করে, এটা কি এদেশের ইসলাম প্রিয় মানুষগুলো ভোটার এটা কি স্বাভাবিকভাবে নিবে? না না, এটা কোথায় হয়েছে? না, কোথায় হয়েছে? আরে লর্ডস অফ, আপনি এখানে অনেক না আপনি যদি পরবর্তীতে আমাকে যে কোনো ইনভাইট করেন, টুপি আর দাড়ি থাকলে কি সব জামাত ইসলাম? না জামাত ভাইয়া, এইখানে জান্নাতের টিকিট বিক্রি করা, শিশিরমণি, প্রশ্নই আসে না। আপনাদের যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, এটা তো আপনাদের কথা এসেছে, আপনারা কি বলেন কিনা সেটি বলছে। না না, আপনার না এই কথাগুলো তো আসছে, আমরা তো ডেন্স দেখেছি তো। যেমন আজকে কিন্তু আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছে যে এটি আমরা বলিনি, সেটি আপনারা প্রমাণ দেন, বরং বিএনপি বলে। তাহলে আমি বলি, ওনাদের যে ব্যারিস্টার শিশির মনির, উনি কি বলেছেন? আপনি একজনের যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন, এটার উত্তরটা দিই। আপনি শিশির মনি যা বলেছেন, ব্যারিস্টার শিশির মনির আমার বন্ধু, সে তার বক্তব্য আমি শুনেছি এবং আমি কনসার্ন। ব্যারিস্টার শিশির মনির বলেছেন যে দেশে রোজা আর পূজা একসাথে হয়, সংঘাত হয় না, আমরা একই ধারায় থাকি, আমাদের যে এই যে দুই যে ধর্মের যে বন্ধন, এখানে আমাদের কি হয় না, সমস্যা হয় না। এটা তো কবি নজরুল ভাই, আমি আপনাকে ইসলামের এই আঘাতটা শুনেন, একজন মুসলমান হিসাবে শুনেন, ইসলাম জেনেই বলতে হবে। কবি নজরুলের বক্তব্যকেই কিন্তু উনি কোট করেছেন। আপনারা না বুঝে এটাকে অপব্যাখ্যা, রোজা আর পূজাকে একসাথে করে না। মান্নান ভাই, এখানে কবি নজরুলের একটা কথা আর আমার ইসলাম আসামে 1450 বছর আগে, শুনেন, আমার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আপনি এর বাইরে গিয়ে কথা বলবেন? নো, সে বলে নাই, আমি আপনাকে ক্লিয়ার করি। না মান্নান ভাই, আমি আপনাকে বিনীতভাবে আমি বলতে চাই, এদেশে ইসলাম বলতে শুধু জামাত ইসলাম না। এখানে ভাইয়া আমি তো শুনেন, আমি আপনাকে বলি, মাওলানা মামুনুল হক সহকারে হক্কানি আলেমদের সাথে আমার পার্সোনালি আমার উঠা বসা আছে। আমি প্রত্যেকে আমি ব্যাখ্যা শুনেছি, আমি ওনাদের থেকে আমি কোনো ফতোয়া দিই নেই, আমি এটা জ্ঞানের জন্য আমি কাছ থেকে জেনেছি, এটা জেনেছি। আজকে আমি বলতে দ্বিধা নেই, আজকে আমি গুলশান সোসাইটির মধ্যে আমি নামাজ পড়েছি, ওই ঈশার পরে ওই ইমাম খতিবের সাথে আমার কথা হয়েছে, বলছে যা হয়েছে জামাত ইসলামের প্রতিটা জিনিস অনেক ক্ষেত্রে ইসলামের আকীদা আগামী 5 বছর পরে আমাদের ইসলামের আকীদার উপর যখন কথা হবে, তখন ইসলামের যে লেবাসটা নিয়ে জামাত ইসলামের রাজনীতিতে এটা প্রশ্নবিদ্ধ হবে না। আমি কিন্তু আমার কথাটা বললাম, আমি কোট করে বললাম। শিশির মনির নিজেও পরবর্তীতে এসে ক্লিয়ার করেছেন, উনি একজন ব্যারিস্টার মানুষ। তাহলে আমি বলি, তাইলে আমাদের 7,500 বহিষ্কার হয়েছে, এটা কিন্তু আমরা বলছি আত্মশুদ্ধির প্রতিশ্রুতি আমরাও দিচ্ছি, কিন্তু আমরা টকশোতে বসেই বিএনপি চাঁদাবাজ এই যে এইভাবে ট্যাগিং করাটা, এইটা মনে হয় আপনি যখন নির্বাচনে নামবেন না, সবাই বিএনপি যখন বলবেন তখন আমাকে টাচ করবে, আমি তো এটাকে তো অবশ্যই খণ্ডাবো। আমি মনে করি কোনো পাপের জন্য, পার্সোনাল কারো পাপের জন্য টোটাল দলটাকে আপনি শাস্তির আওতায় বা ওইভাবে আপনি দলের উপর আপনি দায়ভার দিতে পারেন না। আমি ব্যক্তির ভুল হতে পারে, শিশির মনির মতো ব্যারিস্টার নিখুঁত একজন ব্যক্তি, উনি যেভাবে রোজা আমার একটা স্তম্ভের উপর হাত দিয়ে রোজা এবং দুইটা শব্দকে একসাথে কম্পেয়ার করে বলা যায় না ভাই, এটা বলা যায় না। এটা আপনি বিশ্বাস করেন, আপনার নিজেরও এটার আকীদার উপর আমরা এক বিষয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি। এখানে আমাদের এই সামনে আরেকটু কয়েক হাত আগাই গেলে ইসকন মন্দির, ঠিক আছে? ইসকন মন্দিরের সাথেই 10 ফিট রাস্তা নাই, তার সাথেই মসজিদ, একই সাথে আজানো হয়, এদিকে পূজা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভাই মুনাফিকই ছিল, এই ধর্মীয় না মুনাফিকই ছিল। আমি তো বলি না যে মুনাফিকদের কতল করে ফেলতে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনি ইসকন মসজিদ পাশাপাশি থাকবে, এটা তো আই ডু বিলিভ। আমি তো এটা কোন, সেখানে রোজা আর পূজা একই মাসে উদযাপিত হয়, কোনো সংঘাত হয় না। এর ভিতরে আপনি আকীদার কি দেখেন? এখানে আমি তর্ক করতে চাচ্ছি না, কিন্তু আকীদার কিছু মানুষ কি বলে জানেন? জনাব শিশির একটু কিছু যোগ করতে পারেন। এটাকে মানুষ ইসলামকে ভালোভাবে নেয়। আমি একটু রতন ভাই যে জিনিসটা বললেন যে নাহিদ ইসলাম বলেছেন বিএনপি এককভাবে গিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না, যে জিনিসটি উনি অপোজ করলেন, বললেন যে আমাদের রাজনৈতিক ম্যাচুরিটির ঘাটতি আছে। আমি এখানে শুধু বিএনপিকে এককভাবে বলবো না, বিএনপি জামাত তো বিগত 1991 সাল থেকেই বলা যাচ্ছে জোটগতভাবে রাজনীতি করে আসছেন। দেখেন বিএনপি জামাতের ম্যাচুরিটি আপনাকে একটু দেখেন, 1981 সালে বিএনপি জামাত কিন্তু মোটামুটি এলাই করে কিন্তু রাষ্ট্রপতি সাত্তারকে নির্বাচিত করেছেন 1981 সালে। 1981 সালে অভাব এইটা বলি না, আচ্ছা 1981 সালে, আচ্ছা আপনি যাই বলেন আমি একটু বলিনি জি প্লিজ। তো 1981 সালে নির্বাচিত রাষ্ট্রপতি, ওনাদের নির্বাচিত রাষ্ট্রপতি সাত্তারকে দেশে মানুষ ম্যান্ডেট দিয়েছে, কিন্তু বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারেন নাই। বিগত এরপরে 9 বছর এরশাদের স্বৈরাচারী নিপীড়ন এদেশের মানুষকে সহ্য করতে হয়েছে। 1990-তে আবার এরশাদের পতন হয়, বিএনপিকে দেশের মানুষ ম্যান্ডেট দেয় এবং একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসে, কিন্তু বিএনপি একটি প্যাটেল ইস্যুকে 1996 সালে আবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে একটু বিতিকিচ্ছির অবস্থা করে দেয়।
এবার আসেন 2006 সালে যে 28 অক্টোবর বলেন বা 111 বলেন, 111 কার সময় হয়েছে? বিএনপির ইম্যাচুরিটির কারণে হয়েছে। বিএনপির ইম্যাচুরিটির কারণে 111 এমনভাবে হয়েছে যে এটা 2024 সালের 36 জুলাই পর্যন্ত আমাদেরকে ভুগিয়েছে। বিএনপি ক্ষমতা তো ধরেই রাখতে পারেন নাই, আবার বিরোধী দল যখন ছিলেন বা মাঠের বিরোধী দল ছিলেন তখন তার বিরোধী দলের যে দায়িত্বটুকু পালন করা বা গার্ডস দিয়ে জনগণকে প্রোটেক্ট করা, মাঠে আন্দোলন গড়ে তোলা, স্বৈরাচারকে পতন ঘটানো, অনির্বাচিত সরকারকে সরাই দেয়, এই দায়িত্বটুকু কিন্তু করতে পারেন নাই। এই যে বিএনপির ম্যাচুরিটি, ওনারা তো এখন বলেন আমরা অনেক বেশি ম্যাচিউর। আরও একটু ম্যাচিউরিটির উদাহরণ দিই, দেখেন এই যে জুলাই সনদ নিয়ে আমরা বললাম যে আইনি ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি ছাড়া আমরা সনদে সই করা একটি কাগজে সই করার সমান, এটা কোনো মূল্যই নাই। বিএনপি তখন কি বললো? আমাদের ম্যাচুরিটির অভাব। সালাউদ্দিন সাহেব বললেন, জামাতও সই করলেন। এরপর দিন কি বললেন জামাত? যে যখন তখন সনদের এই স্বাক্ষর উঠিয়ে নিব আমরা। তার মানে কি? তারা চিটির ফিল করেছেন। বিএনপি আজকে কি বলছেন মহাসচিব? আমরা এই সনদে স্বাক্ষর করে প্রতারিত হয়েছি। তার মানে এখন কি? আমরা তো স্বাক্ষর করি নাই, শুরু থেকে এখন পর্যন্ত বললাম যে এটা স্বাক্ষর আইনি ভিত্তি ছাড়া করা উচিত না। তাহলে এখানে ম্যাচুরিটির কার প্রমাণ হলো? ওই দুটো পলিটিক্যাল পার্টি নিজেরাই এক সপ্তাহের মধ্যে ইম্যাচুরিটির প্রমাণ দিলেন। আরেকটা উদাহরণ দিয়ে আমি জামাত ইসলামের ইম্যাচুরিটি যাতে একসাথে আছেন ওনারা, 1 মিনিট সময় পাবেন। 1 মিনিটে বলতেছি। 1986 সালে জামাত ইসলাম যে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিলেন, আবার 88 ইলেকশনে নিলেন না, তারপরে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেন, এটা কোনোভাবেই কি আপনার ম্যাচুরিটি মনে হয়? কোনোভাবে ম্যাচুরিটি না আপনার। এবার আসেন জামাত ইসলামের এখন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বা অনেকে আমাদের একটু তুচ্ছ তাচ্ছল্য করে, আমরা এটাকে কিছু বড় কিছু মনে করি না, বাপের সাথে বা অনেক এই শব্দগুলো মুখে আনতে চাই না। কিন্তু আপনি বলেন তো জামাত ইসলামের সিনিয়র যে 11 জন নেতা, বা যদি এটা একটা টিম মনে করেন, একটা টিমের সেরা 11 জন প্লেয়ারকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, ওনারা কিন্তু মুক্ত করতে পারেন নাই। কে মুক্ত হয়েছে? এটিএম আজহারুল ইসলাম মুক্তি হয়েছে। কখন মুক্ত হয়েছে? জুলাই বিপ্লবের পরে মুক্ত হয়েছে। এর আগে কি পেরেছেন ওরা? পারেন নাই তো পারেন নাই। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদের মতো এরকম একজন জনপ্রিয় নেতার ঢাকা শহরে একটি জানাজা করার জন্য জামাত ইসলামের এই সক্ষমতা ছিল না। তাহলে আমরা কি মনে করি? আমরা এখান থেকে প্রমাণিত হয় যে পলিটিক্যাল পার্টি ম্যাচুরিটির বা সাংগঠনিক শক্তির যে ভরাইটা করছে, এটা আরো বেশি রিমেম্বার করা উচিত। এতে খোদা তাআলা অসন্তুষ্ট হতে পারে। আপনার কাছে আসবো আমি। আব্দুল মান্নান, আপনার কাছে শুধু জানতে চাই যে ডাকসুর বিজয়ের পর, যেটিকে আপনারা ভূমিধস বিজয় বলছেন, সেটির পরে আসলে আপনাদের 300 আসনেও কোনো কোনো জায়গায় পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। আপনারা অন্য ধর্মের মানুষদেরকে দেয়া একদম ক্লিন ইমেজের ব্যবসায়ী, বা আরও শোনা যাচ্ছে যে বিদ্রোহী যদি কোনো ভালো প্রার্থী আপনারা পান তাদেরকে আপনারা নিতে পারেন আপনাদের দলে। মানে সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। ছোট একটু বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আব্দুল মান্নান, বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের মতো করে বিশেষ করে ডাকসুর বিজয়টা আপনাদের জন্য সব থেকে বেশি আশান্বিত হয়েছেন আপনারা। অন্যগুলোতে হয়তো আশা অন্যরকম ছিল। মানে ওই একই পথে একটু নতুন করে আবারও সেই আসনগুলোতে আপনারা প্রার্থীদের সাজাতে চাচ্ছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমরা ডাকসু নির্বাচনকে সামনে রেখেই নয়, আমাদের 19 জুলাই যে সমাবেশটা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে আমির জামাত পড়ে গিয়েছিলেন, সেখানে এবং তার আগেও জামাত কিন্তু অনেকবার জাতির সামনে বলেছে যে অন্য ধর্মের লোকদেরকেও, যাদের ক্লিন ইমেজ আছে, তাদেরকে কি করবেন? জামাত মনোনয়ন দিবে। অর্থাৎ যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, যাদের ক্লিন ইমেজ আছে, যারা দুর্নীতি করবে না, অন্যায় করবে না, এরকম লোক মানুষের ভিতরে গ্রহণযোগ্য, সেরকম মানুষদেরকে আগামী দিনে জামাত মনোনয়ন দিতে চায়। কিন্তু মানে এই যে হিন্দুদেরকে নিয়ে আপনাদের মানে মাত্রাতিরিক্ত মাতামাতি, মানুষ বলছে আর কি, হিন্দু সমাবেশ আপনারা করছেন, হিন্দুদের প্রোগ্রামে যাচ্ছেন, হিন্দুদের সাথে কিছুক্ষণ আগে একটি কথা নিয়ে আপনাদের মধ্যে বিতর্কও হলো। মানে এইটা কি আসলে মানে নির্বাচনটাই মূল উদ্দেশ্য নাকি? না, এটা হচ্ছে বাংলাদেশে আমরা কেউই আজও পর্যন্ত দেখাতে পারবে না যে একজন হিন্দুর বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, দর্শন, তাদের মেয়ে ছেলে পেলে, এরকম কোনো ইতিহাস জামাত ইসলামের সাথে নাই। তাহলে হিন্দুরা কতটা ভালোবাসলে যে সুখরঞ্জন বালি সে তার জীবনের রিস্ক নিয়ে কিন্তু মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদের পক্ষে রায় দিয়েছে। হিন্দুদের ভোট কিন্তু আবার ডাকসুতে আপনারা পান না। আমি বলি
ডাকসুতে না পাওয়াটাই আমাদের জন্য দলিল না। হিন্দুরা যদি আমাদের দেশে ভোট নাও দেয় আমাদেরকে, তাহলেও হিন্দুদের জন্য ইসলাম ঘোষিত যে কর্মসূচি আছে, তাদের যে কল্যাণকর দিকগুলো আমাদের পরে তাদের যে পাওনাটুকু আছে এটা আমরা দিব। সেই নিরাপত্তা, সেই দায়িত্ববোধ, সেই প্রতিবেশী সুলভ আচরণ, সেটা আমরা অব্যাহত রাখবো। কাজেই আমরা বলতে পারি যে আমরা আমাদের দাওয়াত, আমাদের অবস্থানটা তাদের সামনে তুলে ধরছি। কিন্তু আমি এখানে একটা বড় ব্যাঘাত হয়েছে একটাই, মানে সেটা পরিবর্তন হচ্ছে- আসবে কিনা আপনাদের হ্যাঁ, আমি এটাই বলছি যে ব্যাঘাত হয়েছে একটাই, যে হিন্দুরা যখন একটু ভালো ফেয়ার চিন্তা করতে যায় তখনই তাদেরকে ব্যারিয়ার হিসেবে ক্যাশ করার জন্য অন্যরা এটাকে কি করে, অ্যাটাক করে আর কি। আমি বলছি যে আরো পরিবর্তন আসবে কিনা আপনাদের এই 300? আমাদের আরও পরিবর্তন আসতে পারে। তারপরে আমরা যে সমস্ত যাদের সাথে আমাদের জোট হবে, সেই সমস্ত জোটের জায়গায় একটা ভোট বাক্স হবে, সেই জায়গায় যে আমাদের অনেক প্রার্থীকে সংগঠন বলবে যে উইডো করার জন্য। যেমন আমাকেও যদি বলে, তাহলে আমি নিমিষেই এটাকে যাকে দেওয়া হবে সেখানে তার পক্ষেই কাজ করব। ধন্যবাদ, জয়নাল আবেদীন। তবে আমি একটা ছোট্ট কথাই বলতে চাই যে আমার ভাইরা তো অনেক ক্লিন ইমেজের কথা বলেন, তো ক্লিন ইমেজের লোকদেরকে আপনারা মনোনয়ন দিবেন কিনা? এই যে নগর ভবন দখল করে জনগণকে অনেক দুর্ভোগে ফেলাই দিল, আমরা অনেক কষ্ট করলাম, তালা দিয়ে ভরে ফেললো, তো এরকম লোকরা যদি আগামী দিনে আপনাদের নির্বাচনে প্রার্থী হয়, তাহলে আপনারা কি ভাই আপনি উত্তর দেন, এক মিনিট সময়। মান্নান ভাইয়ের কথা দিয়ে যদি বলি, জি। যে তালা দিয়ে জনবিঘ্নিত যেটা করেছে আপনার জন্য সুবিধা, আমি শুনেছি আপনি এই এলাকার প্রার্থী, তো এত বড় যে ব্যাঘাত যে ঘটালো, বিঘ্ন সৃষ্টি করলো, আমার তো মানে আপনার নির্বাচনের প্রচারণা নেমে মানুষ যদি এটা খায়, এটার উপর তো আপনার জয়লাভটা আপনি নিশ্চিত করেন। আমি এইখানে আরেকটু বলতেছি, আমার এনসিপির ভাই, আমি কিন্তু কখনোই ওই শব্দটা আমি বলিনি যে ওনারা ইমেচিউর। আমি বলেছি আন্দোলনের সফলতা, যেই মানে আত্মদান ওনারা করেছেন, জনগণের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ওনাদের যে ভিড়টা হওয়ার কথা, এটা এখনো হয়নি। আমি এই কথাটা আমি বলতে ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, শেষ প্রান্তে আছি, যে এবার যে তরুণদের যে একটি বেশি আলোচনা যে তারা আসছেন, তরুণদের বিজয়, তরুণদের ভূমিকা, মানে এটি একটি প্রেশারও ক্রিয়েট করছে কিনা যে আপনাদের দলেও আসলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটা পরিবর্তন বা একটা প্রেশার আপনারা ফিল করেন? এটা অবশ্যই 3.5 কোটি এটা ইয়াং যে ভোটারটা, এটা কিন্তু তাদের বঞ্চনা আছে, তারা দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি এবং তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে এখানে আত্মত্যাগ যেরকম মূল্যায়িত হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য বিনির্মিত বাংলাদেশ যেভাবে আমরা রূপায়িত বাংলাদেশ গড়তে চাই, এই তরুণরা অবশ্যই আগামীতে তার ভোটার ফ্যাক্টরি হিসেবে কাজ করবে এবং আগামীতে আমরা চাই যে এর সুফল গণতন্ত্র প্রেমিক মানুষ এবং এনসিপি তারাও ভোগ করুক। আমরা তাদেরকে আশাবাদ জায়গায় রাখতে চাই। এনসিপি নতুন দল, কিন্তু যত বিতর্কই হোক না কেন, যত কিছুই হোক না কেন, জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে অনেক কিছুতেই কিন্তু আপনাদের দাবি দেওয়াই কিন্তু বেশি মানছেন অন্তর্বর্তী সরকার। আমরা দেখলাম শেষ পর্যন্ত সাথে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা বলেন বা যেভাবে বলেন, সব কিছু মিলেই মানে ক্ষমতায় যারাই যেভাবে আসুক না কেন, এই যে ঐক্যটা আমরা এতদিন পর্যন্ত দেখে আসছি এত বিতর্কের মধ্যে দিয়ে, সেটি আসলে নির্বাচনের পরে থাকবে কিনা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি শুধু এটুকু বলবো, আপনার এনসিপিকে মানে সবাই বলছেরই যে নির্বাচন কেন্দ্রিক নির্বাচন। দেখেন, আমরা শুরু থেকে বললাম যে আমরা নির্বাচনটাকে বা অন্য অন্য জিনিসগুলো আমরা শুরু থেকে ডিস্ট্রাক্টর হিসেবে মনে করলাম, যে এগুলো আমাদেরকে ডিস্ট্রাক্ট করবে আমাদের মূল মানে আপনার যে সংস্কার, বিচার এবং যে রাষ্ট্রীয় কাঠামোর যে আমূল পরিবর্তন। দেখেন, আমাদেরকে ওনারা কিন্তু প্রার্থিতা প্রায় ঘোষণা করে দিয়েছেন, ওনারা তো 300 আসন দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা কোথায় ছিলাম? আমরা জুলাই সনদে ছিলাম, এক বিন্দু ছাড় দিই নাই আমরা। এবং আমরা বলেছি কি, আমাদের নতুন একটি সংবিধান লাগবে, আমরা ওই 72-এর মুজিব ইন্দিরা সংবিধান আমরা থাকবো না। তা আমাদের যে রাজনীতিটা আমরা মনে করি এটা বিএনপি জামাতের স্টাইলে হবে, সেটা সেরকম না। আমাদের রাজনীতিটা মোটামুটি বাংলাদেশের মানুষের কাছে লোক নাও থাকতে পারে, আপনারা এজেন্ট দিতে পারবেন কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন আছে। বাংলাদেশে আপনি সংখ্যা দিয়ে আসলে কখনো আপনি রাজনৈতিক দলকে মূল্যায়ন করতে পারবেন না। সংখ্যা তো মুসলিম লীগ থেকে তো বড় দল বাংলাদেশে এই ভূখণ্ডে তো ছিল না। মুসলিম লীগ কোথায় আছে? আপনি একটু যোগ করতে চান? হ্যাঁ, একটু যোগ করতে চাই অল্প, যে জুলাই সনদ সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা কিন্তু ধারাবাহিক আন্দোলনেও আছি। আপনারা শুরুটা করেন না, শুরুটা কিন্তু আমরা করছি। শুরুটা আমরা করছি এবং আপনারা আন্দোলনে আপনারা আমাদের সমর্থন দিয়েছেন, কিন্তু আপনারা মুখ দিয়ে কিন্তু প্রথম আনেন না। এটা আমাদের যেরকম এটার বিরোধী, আমরাও বলছি না আমরা বিরোধী, কিন্তু আমরা কিন্তু মূল ফোকাস ছিলাম আমরা আন্দোলনেও ছিলেন, আবার এখানেও এবং এখনো আছি। আমরা বলছি যে নভেম্বরের ভিতরেই এটার গণভোট করে এটাকে আইনি ভিত্তি দিতে হবে। এই ক্ষেত্রে বলি শুরু করা যায়, কিন্তু তার শেষ
এবং গতি নির্ধারণের ক্ষমতা একা আপনাদের কাছে থাকবে না, আমাদের সবার কাছে। আপনাদের কাছেও থাকবে, আপনাদের কারণেই দেরি হচ্ছে আর কি। আমরা মানে উই আর ইচ আদার, জাস্ট উই আর ইউনাইটেড। হ্যাঁ, এটুকু আমরা আমি এটাই বলছি যে রতন ভাই, যেটা আপনারা এক মঞ্চে বলতে পারছেন, বাস্তবতা কি ওই জায়গায় আসলে থাকবে কিনা? না, বাস্তবতা আমাদের নিতে হবে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে নিতে হবে। আমরা মনে করি যদি যে আমাদের যে এখানে ভারতীয় যে কলোনাইজেশনের যে একটি ফেসিস্ট কাঠামো ছিল, এটা ভেঙে ফেলার ব্যাপারে আমাদের বাংলাদেশপন্থী কারোর মধ্যে বড় ধরনের দ্বিমত নাই, এবং এই ব্যাপারে আমরা যখন তখন আমরা ঐক্য গড়ে তুলতে পারবো। ছোটখাটো যে সমস্যাগুলো হবে এগুলো মিছিল করা যাবে। আমি শেষ প্রসঙ্গ, আব্দুল মান্নান, আজকে স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা যেটি বলেছেন যে নির্বাচন বয়কট করার জন্য তাদের দলীয় লোকজনকে বলা হয়েছে, এটিকে আপনারা কিভাবে দেখছেন? তারা যখন নির্বাচন করেছিল তখন 5% ভোটও হয় নাই, কাজেই স্বৈরশাসকরা পরাজিত হয়ে গেছে, তাদের কবর রচনা হয়েছে। এখন আর তারা কি বললো না বললো, এদেশের মানুষ সেটাকে কোনো আমলে নেয় না। কবরের হুঙ্কারকে আমরা কেউ মানে ভয় পাচ্ছি না, ও তো মৃত লাশ। 2014 সালে 14 দলীয় জোট 5% ভোট পেয়েছে, 18 সালে গিয়ে আরো 2% কমছে, 24 সালে গিয়ে আরো কমছে। তো এখন গণহত্যার পরে তো ওদের 1% ভোট থাকার কথা ওদের রেশিও অনুযায়ী। সুতরাং আমরা মনে করি যে জাকসু সারা বাংলাদেশে যেভাবে 80% 70% ভোট পড়েছে, বরং আওয়ামী লীগ না থাকলে ভোটাররা শান্তিপূর্ণ ভোট দিতে পারবে, ভোটার রেশিও অনেক বাড়বে, ইনক্লুসিভ ইলেকশনটা সামনে হবে। আর আওয়ামী লীগ থাকলে হত্যাকাণ্ড হবে, মানুষ ভয় ভীতিতে ভোট কম দিবে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তর্ক বিতর্কের পরেও তারা যেটি বলছেন যে নির্বাচন পরবর্তী সময়েও যে ঐক্যটি আসলে ছিল ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের সময়, সেই সময়টি তারা একইভাবে পথ চলবেন একটি সুন্দর দেশ বিনির্মাণের জন্য, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।